এটা আমার গতকালের 18 ঘন্টা আগে আপলোড করা একটা ভিডিও। এক রাতের মধ্যে 500 কমেন্ট চলে এসেছে। নর্মালি 2-1 দিনের মধ্যে আসলে ওকে, সেটা নর্মাল, কিন্তু ম্যাক্সিমাম কমেন্ট ছিল আমার ক্যাপশন নিয়ে, আপু 2015 হবে না 2025 হবে। অনেক আপুরা অনেক সুন্দরভাবে লিখেছেন, অনেক ফানি ওয়েতে লিখেছেন, সেটা খুব ভালো বিষয়, কোনো সমস্যা নেই। আমিও খুবই ফানি ওয়েতে রিয়্যাক্ট করেছি, কিন্তু একটা বিষয় বোঝার আছে যে যারা আমাকে আমি দেখলাম কখনো কমেন্ট করেও না, তারাও আমার ভুল ধারণার জন্য কমেন্ট করতে চলে এসেছে। এই নতুন বছরের প্রথমেই খুব দারুণ একটা বিষয় শিখলাম এই ভিডিওর মাধ্যমে। আপনার যে কোনো কাজে আপনাকে অ্যাপ্রিসিয়েট করার মতো মানুষের অভাব হবে, কিন্তু আপনার ভুল ধারণার জন্য লোকের অভাব হবে না। কথাটা খারাপ শোনা গেলেও কিন্তু এটাই সত্যি। যেসব আপুরা আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য কিন্তু আমার কোনো রাগ বা কোনো অবজেকশন নেই। জাস্ট আমি ভিডিওটা শেয়ার করলাম, আমার কাছে যেটা ফিল হয়েছে আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম। আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। সো আজকের ভিডিওতে চলে যাচ্ছি। আপুরা লাস্ট ভিডিওতে আমি বলেছিলাম সব কিছু রেসিপি শেয়ার করব নেক্সট ভিডিওতে। সো এই তো চলে এসেছি আপনাদের রেসিপি ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু আজকের ম্যাক্সিমাম রান্না হচ্ছে আমাদের প্রধান শেফ, তিনি করবেন, তো তার করা ভিডিওতে আপনাদেরকে রেসিপিগুলো দেখতে হবে। সে ভিডিও করাতে খুবই আনপ্রফেশনাল, সো এই আধা আধুরা ভিডিও আপনাদেরকে এনজয় করতে হবে রেসিপিটা শিখতে হলে। তো চলেন আমরা শুনি সে কি বলে আর আমাদেরকে কি শেখায়। আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। 2025 সালের ফার্স্ট রেসিপি কাবাব, নাকি স্বামী কাবাব, এক একজন এক এক নামে চিনি। তো এটা ট্রাই করবো। তো ইলাও অন্য কিছু রান্না করবে। আমার আইটেম হচ্ছে স্বামী কাবাব, মানে কাবাব, সেটা হচ্ছে টুনা ফিশার হবে। কারণ যতবার ট্রাই করছি মাংসেরটা ট্রাই করছি, এবারটা ফার্স্ট টাইম ফিশারটা ট্রাই করবো। দেন হচ্ছে আমার বেস্ট রোস্ট কোপ্তা, হ্যাঁ কোপ্তা বিরিয়ানি রান্না করবো, এটাও ফার্স্ট টাইম ট্রাই। তো এই 3টা আইটেম আমার, আর বাকিগুলো ইলার। যেমন ধরেন ইলিশ মাছ ভাজা, ওর গরুর গোস্ত মজা হয়, তো গরুর গোস্তটা রান্না করবে। আর কি আর কিছু জানি, সারটা ধরে আমারই। এদিকে আমাদের শেফ একদম সব কিছু কেটে কুটে নিচ্ছে, যা যা কাবাবের মধ্যে দরকার। যেমন তার মধ্যে রয়েছে পেঁয়াজ, মরিচ, আর সাথে হচ্ছে লেবু ব্যবহার করবে, তার জন্য একটা লেবু কেটে নিল। এখন বাজারে কিনতে পাওয়া যায় এরকম সুপার শপে, যে কোনো সুপার শপে আপনারা পাবেন এরকম ক্যান পাওয়া যায়। আর আজকে হচ্ছে টোনা ফিশের কাবাব বানানো হবে, তো এখানে কেনা 4টে টোনা ফিশের ক্যান ব্যবহার করা হয়েছে। তারপর এগুলোকে একটু সুন্দরভাবে চেপে এক্সট্রা পানি যে থাকে সেটা ফেলে দিয়ে আর একটু নর্মাল পানি দিয়ে জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তারপর সেই পানিটাকেও সুন্দরভাবে ঝরিয়ে একটা সুন্দর বড় পাত্রে নিয়ে নিল। এরপর এখানে 6টা থেকে 7টার মতো হচ্ছে আলু নিয়েছে, সেদ্ধ করা আলু। আলুটা অনেক বেশি গরম ছিল, তাই এটার মাধ্যমে হচ্ছে একটু সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছে। এবারে টোনা ফিশের সাথে সবকিছু একে একে মিক্স করতে হবে। যেমন আলুগুলো দিয়ে দিল, কেটে রাখা পেঁয়াজ, মরিচ, সেগুলোকেও দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এরপর যে একটা লেবু কেটে রেখেছিল সেটা সম্পূর্ণ দিয়ে দিল। আমি দুটো ডিম দিয়েছি। এখানে ডিম দেওয়ার সময় সেটার ক্লিপ নেওয়া হয়নি, তো এখানে 2টা ডিম ব্যবহার করেছে, সাথে সামান্য একটু কেচাপ দিয়েছে, আর হচ্ছে সামান্য একটু সয়া সস ব্যবহার করেছে, আর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে দিতে হবে, কারণ যেহেতু সয়া সস ব্যবহার করা হয়েছে, কেচাপ দিয়েছে, এগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তো লবণটা একটু বুঝে দেওয়ার ট্রাই করবেন। বারবার না করি লবণ খাওয়ার জন্য, বাট সে অনেক লবণ খায়। সরি তো কই। তারপরে আমি ইউজ করব গরম মশলা, যেটা শেষ হয়ে গেছে। তারপর এখানে 1 চামচ জিরের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, সবকিছুই 1 চামচ করে ব্যবহার করেছে। জয় ভাইয়ের আইডির কথা চলতেছে। জয় ভাই কার সাথে জয় ভাইয়ের সাথে কথা হয়, আপনারা এই ব্লগটাতে আমাদের মেসেজ করুন। ডিএম জয়, আপনারা কিন্তু ভুল নাম বুঝছেন না, ডিএম জয় ভাই মানে কিন্তু ডিএম জয়। এই যে আমাদের জয় ভাই। ও তারপর একটু কনস্টাচি, যেটা আমার এটাও শেষ, বুঝছেন? কার কিচেন এটা? আমি বছর একবার আসি, বাট ভিডিওতে আসি 2-3 বার। তো ইলা চান সে কি কি শেষ হয়েছে সে নিজেও জানে না, তো বাজার করবো কেমনে আমি?
কম, যাই ধরি ওই যে দেয় শেষ। তারপরে সাথে আমি একটু খেলা করবো, মাখামাখি। একদমই শেষ মুহূর্তে ব্যবহার করেছে কুচি করা ধনিয়া পাতা। এটা ফ্রোজেন করা ছিল, আপনারা ফ্রেশ ব্যবহার করলে সেটা আরও ভালো। তারপর সে একাই সবগুলোকে বানিয়ে নিচ্ছিল। আর এই কাবাবগুলো কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে ফ্রোজেন করেও রাখতে পারবেন। সামনে যেহেতু রমজান চলে আসছে, তো চাইলে আপনারা এরকমভাবে কাবাব বানিয়ে রমজানের জন্য স্টোর করতে পারেন। তো এইদিকে সবগুলো সুন্দরভাবে বানিয়ে নিচ্ছিল। আর এরপর হচ্ছে আমি চলে যাব ভাজতে। এগুলো ফ্রোজেন করতে চাইলে প্রথম অবস্থায় এরকমভাবে একটু ফ্রিজে নর্মালে রাখবেন। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন কোনো জিপলক ব্যাগ অথবা কোনো এয়ারটাইট বক্সে ভরে সেটাকে ডিপ করতে হবে। আর এই তো একটা প্যানে তেল গরম করে আমি একটা একটা করে ভাজা শুরু করে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন দেওয়ার পর কিন্তু একদমই খুলে আসছে না, খুবই সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে প্রতিটা অংশ লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে। আর সত্যি কথা বলতে কাবাবগুলো কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন এগুলো। এরপর কোফতা বিরিয়ানি বানানোর জন্য এখানে বুকের মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে নিয়েছে। এখন এগুলোকে ব্লেন্ড করছে। আর এর মধ্যে কি দিয়েছে সেটা আমি মুখে বলে দিচ্ছি, কারণ সে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছে। এখানে দেওয়া হয়েছিল মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, গরম মশলা পাউডার, তারপর কিছু কর্নফ্লাওয়ার দিয়েছে, তারপর পেঁয়াজও ব্যবহার করেছে, টমেটো সস দিয়েছিল, আর লাস্টে হচ্ছে ধনিয়া পাতা দিয়েছে, আর অবশ্যই পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে সবগুলোকে হাতের মাধ্যমে সুন্দরভাবে আরেকটু মধ্যে নিয়ে এখন আমি এগুলো একটা শেপ করে নিচ্ছি। কিছুটা লম্বাটে করেছি, কিছুটা গোল আকারে করেছি, আপনাদের যেমন ইচ্ছা সেটাই করতে পারেন। তো এখানে আমি সবগুলো কোফতা বানিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় অনেকগুলো হয়েছে। এখন আমি চলে যাচ্ছি এগুলোকে ভাজার জন্য। এখন 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে একটু ভেজে নিতে হবে, উপরে গোল্ডেন ব্রাউন কালার চলে আসা পর্যন্ত। এর চাইতে বেশি ভাজার প্রয়োজন নেই, কারণ বিরিয়ানির সাথে এটা আবার রান্না করা হবে। আমি একটু ঘরের কাজ করতে করতে এদিকে এসে দেখি তার রান্না প্রায় কমপ্লিট, সে কিছুই ভিডিও করেনি। তো তার জন্য আপুরা অনেক অনেক সরি। ইনশাআল্লাহ এর রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তারপর এখানে সে পরিমাণ মতো পানি দিয়ে একদম রান্না কমপ্লিট, এতটুকুই জাস্ট ভিডিও রেখেছে। যাই হোক, রান্না করতে করতে ভিডিও করা আসলে এটা আমরা মেয়েরা সবসময় করতে করতে ইউজ টু, তাই আমাদের অত বেশি সমস্যা হয় না। কিন্তু ছেলে মানুষ রান্না করেছে এটাই অনেক বেশি। এর মধ্যে যতটুকু পসিবল হয়েছে সে ভিডিও করে রেখেছে। বাসায় গেস্ট আসলে যা হয় আর কি, খুবই ব্যস্ততার মধ্যে কাজ করতে হয়, তার মাঝখানে ভিডিও আমারও করা সম্ভব হয়নি। আমি ওইদিকে ঘরের কিছু কাজ করছিলাম আর ওইদিকে রান্না সামলাচ্ছিল। এই ছোট্ট সংসারে দুজন মিলে হাতে হাতে কাজ করলে কিন্তু সব কাজই অনেক ইজি হয়ে যায়। তো এখানে এখন চিকেন রোস্ট বানাবে। চিকেনগুলোকে আগে ভেজে নিয়েছে, তারপর একটা হাঁড়িতে তেল আর পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা ইউজ করেছে। তেলের সাথে পেঁয়াজ বাটাটা একটু ভেজে নিয়ে এখন ব্যবহার করছে সম্পূর্ণ 1 প্যাকেট চিকেন রোস্টের মশলা। এটাকে একটু ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর এখানে ব্যবহার করছে বাদাম বাটা। আর এই বাদামটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ বাদাম দেওয়ার পর খুবই তাড়াতাড়ি হচ্ছে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর এখানে 4 টেবিল চামচের মতো দিয়েছে টক দই। কোনো একটা বাটিতে দইটা আগে থেকে একটু ফেটিয়ে নেবেন, তাহলে ইজি হবে। তারপর খুব ভালোভাবে কষাতে হবে। এরপর কষানো হয়ে গেলে এখন ব্যবহার করছে সামান্য একটু রোজ ওয়াটার, একটু ফ্লেভারের জন্য। তারপর সামান্য পরিমাণে দিয়েছে টমেটো কেচাপ। এরপর পরিমাণ মতো দিতে হবে লবণ। এই রোস্টের গ্রেভিটাকে যত বেশি পরিমাণে কষানো হবে ততই কিন্তু আপনার খাবারটা টেস্টি হবে। তারপর একটু চিনিও ব্যবহার করেছে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এরপর এখানে একটু সামান্য দুধ ব্যবহার করেছে, কোনো ধরনের পানি কিন্তু এখানে ইউজ করা হয়নি। নাড়া শুরু করবো, নাড়তে 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 শ্বশুর বাড়ি চলে যাবে। বেশি বেশি নাড়তে হবে, তাহলে মজা হবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। আই লাভ ইউ। এই তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এখানে ব্যবহার করেছে 1 কাপের মতো লিকুইড দুধ, কোনো পানি ব্যবহার করেনি। আর দুধটা দেওয়ার পর 20 মিনিট পর্যন্ত এর মধ্যে রান্না করলেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা কিরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভিটা রাখতে পারেন। এই তো আমাদের রান্না একদম কমপ্লিট, যদিও তেমনভাবে ও ভিডিও করতে পারেনি। যাই হোক, এখন চলে যাচ্ছি আমার বিফ ভুনা রেসিপিতে। এখানে আমি 2 কেজির মতো গরু ব্যবহার করেছি।
আর সাথে গোটা মশলা ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন কি কি দিয়েছি। একটা জয়ফল নিয়ে নিলাম, বাট এটা কিন্তু সম্পূর্ণ ব্যবহার করব না। এখানে সামান্য পরিমাণে আমি একটু গ্রেট করে দিয়ে দিলাম। এর কারণে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর এখানকার মাংসগুলো যেহেতু অনেকদিন ফ্রোজেন থাকে, তো সেদ্ধ হতে একটু সময় লাগে, তার জন্য এই জয়ফলটা মাস্ট ব্যবহার করতে হবে। তারপর গুঁড়া মশলার মধ্যে এখানে আমি 2 টেবিল চামচ করে সবকিছু দিয়ে দিচ্ছি, যেমন হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, তারপর গরম মশলা পাউডার। আর এখানে বিফ মশলা পাওয়া যায়, সেটাও ব্যবহার করেছি 1 টেবিল চামচের মতো। আর বাসায় বানানো আরেকটা মশলা ছিল, সেটাও ব্যবহার করলাম। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। দরকার পড়লে এটা আরো পরে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন আপাতত আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 2 কাপের মতো পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিলাম 3 টেবিল চামচ হচ্ছে আদা রসুন পেস্ট। এটা আমরা একসাথেই ব্লেন্ডার করা পাওয়া যায় এখানে, তো সেটাই ব্যবহার করেছি। তারপর আমি বাংলাদেশ থেকে আনা এই ম্যাজিক মশলাটা ব্যবহার করছি। এখানে আমি 1 প্যাকেট দিয়েছি, রান্না কমপ্লিট হওয়ার সময় আরও 1 প্যাকেট ব্যবহার করব। আর আজকের রান্নাটা আমি সরিষার তেলেই করব। অলওয়েজ আমি গরুর মাংস রান্না করলে সরিষার তেলেই করি। চাইলে এখানে সয়াবিন তেলও কিন্তু ইউজ করা যাবে, কিন্তু আমার কাছে মনে হয় সয়াবিন তেলের চাইতে গরুর মাংসটা সরিষার তেলে রান্না করলে খুব বেশি স্ট্রং একটা ফ্লেভার পাওয়া যায়। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে মাংসের সাথে মশলাগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাখানোর উপর কিন্তু টেস্ট অনেকভাবে নির্ভর করে, তো হাতের মাধ্যমে আমি সুন্দর ঘষে ঘষে একদম মাখিয়ে নিলাম। আর এত পরিমাণে মাংসগুলো ঠান্ডা ছিল, আমার হাত একদম লাল হয়ে গেছে। মাংসটাকে 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রাখার পর এখন আমি চুলায় বসিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর চুলার আঁচটাকে লো মিডিয়াম করে রাখবো। এই তো প্রথম পর্যায়ে আমি একটু হাত ধোয়া যে পানিটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য। আর এরই মধ্যে কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, আর মাংস থেকে বেশ পরিমাণে পানিও ছাড়বে। আর আপনাদের মাংসটা যদি এর মধ্যে সেদ্ধ না হয়, তাহলে মাছে আপনারা চাইলে হাফ কাপের মতো গরম পানি ব্যবহার করতে পারেন। কোনো মতেই কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, তাহলে মাংসগুলোর জুসিনেস একদম চলে যাবে। তো অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এই তো আমি প্রায় 40 মিনিটের মতো ওয়েট করে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই পর্যায়ে এর মধ্যে আমি আলু ব্যবহার করব, আর হচ্ছে 2 থেকে 3টার মতো টমেটো কুচি ব্যবহার করব। আর এগুলো দিয়ে একদমই কোনো কষানোর প্রয়োজন নেই। যখনই দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে রান্না একদম কমপ্লিট। তো এই তো আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো আজকের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকগুলো রেসিপি কিন্তু শেয়ার করেছি। তো দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।